হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এক্সপ্লেনেশন শুরু করার আগে প্লিজ গাইস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ভিডিও ফ্রেন্ডস। অ্যান্ড নাও লেটস স্টার্ট দ্য এক্সপ্লেন। ড্রামার শুরুতেই ড্রামার মেন লিডকে দেখতে পাই সিওকেজু এক ব্যক্তির ছবি তোলে। আসলে ওই ব্যক্তিও ভূত। সিওকেজু ছবিটি একটি দেয়ালে লাগিয়ে দেয় আর দেখতে পাই ওই দেয়ালে আরো অনেক ছবি লাগানো রয়েছে। সিওকেজু বলে এটা কোনো সাধারণ ফটো স্টুডিও নয়, এখানে মৃত মানুষেরা ছবি তোলে যারা জীবিত অবস্থায় নিজেদের স্মৃতি রেখে যেতে পারেন। এরপর আমাদের এই ফটো স্টুডিও সম্পর্কে বলা হয় হাজারো বছর থেকে মানুষের কাছে মিডনাইট স্টুডিও নামে পরিচিত। এই স্টুডিও লাইফ আর ডেথের মাঝে। ডেথ পথে হাঁটার সময় কিছু লোক এই ফটো স্টুডিওর দিকে আকৃষ্ট হয়ে চলতে থাকে, বাট এই ফটো স্টুডিও পর্যন্ত আসতে অনেক বাধা বিপত্তি পার হতে হয়, অনেক কঠিন জিনিস পার হয়ে এই স্টুডিওতে আসতে হয়। বহুকাল আগে এক ব্যক্তি দূর থেকে স্টুডিও দেখতে থাকে, আর এই ফটো স্টুডিও কোনো জীবিত মানুষ এলাও নয়। ওই ব্যক্তি এটা জানে ক্যামেরা পাহারা দেয় যে গার্ডিয়ান, সে খুবই ভয়ঙ্কর। এটা জেনেও সে এই ক্যামেরা চুরি করতে এসেছে। এই ক্যামেরা শুধু মৃত মানুষকে ছবি তুলতে পারে সেটা নয়, সাথে সাথে এই ক্যামেরা মৃত মানুষকে জীবিতও করতে পারে। তার জন্যই ওই ব্যক্তি এই ক্যামেরা চুরি করতে এসেছে। যখন এই ব্যক্তি ক্যামেরা চুরি করবে তখনই গার্ডিয়ান চলে আসে, বাট ওই ব্যক্তি অনেক কষ্ট করে ক্যামেরাটা নিয়ে নিজের বাড়িতে আসে। তখন আমরা জানতে পারি ওই ব্যক্তি ক্যামেরাটা তার ছেলের জন্য চুরি করেছে, কারণ তার ছেলে অনেক অসুস্থ ছিল, মৃত্যুর সাথে লড়াই করছে। ওই ব্যক্তি তার ছেলের কাছে যায়, গিয়ে বলে তুমি একদমই সুস্থ হয়ে যাবে, এই ক্যামেরার উপর হাত রাখো। তখন ওই ব্যক্তির ছেলে মারা যায়, আর দেখতে পাই তখন এই গার্ডিয়ান চলে আসে, আর বাড়িতে যত লোক আছে সব ফ্রিজ হয়ে গেছে। ওই ব্যক্তি গার্ডিয়ানের কাছে ক্ষমা চায়, বলে আমি জানি ভুল করেছি, তার জন্য আপনি আমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু আমার ছেলেকে জীবিত করে দিন। আমার ছেলে যদি না থাকে তাহলে আমি বেঁচে থেকে কি করব, নইলে আমার প্রাণ নিয়ে আমার ছেলেকে জীবিত করে দিন। অন্তত আমি যে বয়স পর্যন্ত বেঁচে ছিলাম সেই বয়স পর্যন্ত বেঁচে থাকতে দিন। আর ওই ব্যক্তি তখন বয়স ছিল 35। তখন গার্ডিয়ান বলে তাহলে তোমার ছেলে অ্যান্ড যত তার প্রজন্ম আসবে সবাই 35 বছর বেঁচে থাকবে। তখন ওই ব্যক্তি বলে আমি যে কোনো কিছুর বিনিময়ে আমার ছেলের জীবন চাই, আমি কোনো কিছুর পরোয়া করি না, আপনি শুধু আমার ছেলেকে জীবিত করে দিন। এরপর গার্ডিয়ান ছেলেটিকে জীবিত করে দেয়। প্রেজেন্টে আমাদের ড্রামার মেন লিড সিউকেজুকে দেখতে পাই একটি চার্চে ছিল। সিউকেজিও ছিল ওই ব্যক্তির বংশধর। সিউকেজু মিডনাইট স্টুডিওতে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই একটু ব্রেকের প্রয়োজন ছিল, তাই চার্চে এসেছে ঘুমাতে, যাতে করে কোনো ভূত তাকে ডিস্টার্ব না করে। আর এ হচ্ছে সিউকেজুর ম্যানেজার, নাম জুন। জুনও একজন ভূত। জুন সিউকেজুকে বলে তুমি আর কত সময় এখানে ঘুমাবে, তুমি তো জানো ওখানে ভিজিটর অপেক্ষা করছে। সিউকেজু বলে তুমি তো জানো আমি কখন থেকে অপেক্ষা করছি একটু ঘুমানোর জন্য, ভিজিটর যদি নিজের কাজ করাতে হয় তাহলে তাকে অপেক্ষা করতে বলো। একথা বলে সিউকেজু আবার ঘুমিয়ে পড়ে। এরপর দেখি চার্চে এক ব্যক্তি প্রবেশ করে, এ হচ্ছে পার্ক। পার্কও একজন ভূত। পার্কও সিউকেজুর সাথে বডিগার্ডের কাজ করে। পার্ক এসে সিউকেজুকে কোলে তুলে নেয়। জুন বলে তুমি কোনো কর্মচারী না, তুমি তো ওখানের মালিক, তাই তোমার উচিত ছিল নিজে থেকেই চলে যাওয়া। পার্ক সিউকেজুকে কোলে নিয়ে যাচ্ছে, আর ওখানে সবাই আশ্চর্য হয়ে যায়, কারণ কেউ তো পার্ককে দেখতে পাচ্ছে না, বরং সিউকেজুকেই হাওয়ায় উঠতে দেখতে পাচ্ছে। নেক্সট সিনে সিউকেজুকে মিডনাইট স্টুডিওতে দেখি। জুন সিউকেজুকে জোর করে বিয়ের কাপড় পরিয়ে দেয়, কারণ স্টুডিওতে ব্রাইডাল ভূত এসেছে। তার লাস্ট ইচ্ছা সে কিস করার অবস্থায় একটা ছবি তুলতে চায়, আর এই কাজটা সিউকেজুকে করতে হবে। সিউকেজু অনেক ভয় পাচ্ছে, তাই কিস করতে বারণ করে দেয়। জুন বলে তুমি যদি এরকম করো তাহলে মেয়েটির লাস্ট উইশ পূরণ হবে না, মেয়েটি এখানে 3 দিন থাকবে, আর যদি লাস্ট উইশ পূরণ হয়ে যায় তাহলে তাড়াতাড়ি চলে যাবে। সিউকেজু অনেক সাহস করে মেয়েটিকে কিস করতে যায়, আর তখনই মেয়েটি তার রিয়েল রূপে চলে আসে। এটা দেখে তো সিউকেজু জোরে চিল্লানি দেয়।
সিইউকিজু বলে একে কিস করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। সিইউকিজু এটা বলে ফেলায় ভূতটা তো শুনে অনেক রেগে যায়, তাই সিইউকিজুকে মারতে যায়। তখন পার্ক এসে সিইউকিজুকে বাঁচিয়ে নেয়। বেচারি সিইউকিজু এবারের মতো বেঁচে যায়। নেক্সট সিনে দেখানো হয় আমাদের ড্রামার সেকেন্ড ফিমেল মেইন লিড হানের কাছে একজন ক্লায়েন্ট আসে কেসের বিষয়ে কথা বলতে। ক্লায়েন্টের উপর আরোপ ছিল সে তার কর্মচারীর সাথে মলেস্টেশন করেছে, বাট ক্লায়েন্ট সেটা স্বীকার করতে রাজি নন। এখানে দেখতে পাই হান উল্টো ক্লায়েন্টকেই কোশ্চেন করে, আপনি তো তার শ্লীলতাহানি করেছেন, সেটা অ্যাকসেপ্ট কেন করছেন না? এটা শুনে ক্লায়েন্ট রেগে যায়, বলে হ্যাঁ আমি শ্লীলতাহানি করেছি, তো এর জন্য আপনি আমার ফেভারে কেস নেবেন না? আপনি তো একজন প্রফেশনাল লয়ার, খুবই নাম করা সুমি, এত বড় লয়ার হয়ে ক্লায়েন্টের সাথে এভাবে কথা বলছেন? হান বলে আপনার কোথাও ভুল হচ্ছে, আমি সুমি না, আর এতক্ষণ যা কিছু বলেছেন সব আমি রেকর্ড করে নিয়েছি। আর তখনই ওখানে আসল সুমি চলে আসে, আর এসব দেখে ক্লায়েন্ট রেগে চলে যায়। মূলত এই অফিসের মালিক সুমি। সুমি এসে হানের উপর চিল্লাতে শুরু করে আর বলে তুমি আমার ক্লায়েন্টের সাথে এরকম কেন করো? হান সুমিকে বোঝানোর চেষ্টা করে আসলে ওই ক্লায়েন্ট কেমন। সুমি বলে তোমার এই অভ্যাসগুলো ছেড়ে দেওয়া উচিত। তুমি যখন ল নিয়ে পড়েছিলে তখন সবার আগে ছিলে, বাট এখন কি জানি তোমার কি হয়েছে, তার জন্য এখন তুমি জবলেস। তুমি এই বিষয়গুলো নিয়ে আর একবার ভাবো আর চিপলিয়নের থেকে মাপ চেয়ে নাও। বাট হান সুমির কোনো কথাই শোনে না, বরং বলে কাল আমার ইন্টারভিউ আছে, আর সেটা চিপলিয়নের কোম্পানি থেকেও বড়। কথা বলে হান বাইরে চলে আসে, আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চিপলিয়ন কিভাবে অপমান করে হানকে, আর বলেছে তুমি এখান থেকে বের হয়ে কোথাও জব পাবে না, আর কেউ তোমাকে জব দিবেও না। নেক্সট সিনে সিইউকিজুকে দেখতে পাই তার প্রচন্ড শরীর খারাপ, এত পরিমাণে সে ভয় পেয়েছে গায়ে জ্বর উঠে গিয়েছে। জুন বলে তুমি ভূত মেয়েটির উইশ কেন পূরণ করলে না? যদি কিস করতে তাহলে সে এখান থেকে চলে যেত। সিইউকিজু বলে আজকাল ছোট ছোট ছেলে মেয়েরাও ডেট করে, আর ওই ভূতের বয়স তো প্রায় 33, সে কি কাউকে ডেট করেনি? হয়তো ভূতটি আমাদের মিথ্যে কথা বলছে। জুন বলে তুমিও তো কাউকে ডেট করনি, তোমার বয়সের তো প্রায় 35, তাও আমার তো ফার্স্ট লাভ ছিল, আর তুমি তো জানো আমি 3 বছর পর্যন্ত থাকবো, আর তাকে খুঁজে বের করতে হবে। আর তখনই জুন কোনো কিছু পোড়ার গন্ধ পায়, বাহিরে চারিদিকে আগুন লেগেছে। জুন আর সিইউকিজু বাহিরে চলে আসে আর আগুন নেভাতে শুরু করে। তখন ওখানে ওই মেয়ে ভূতকে দেখতে পাই, আসলে ভূতটি আগুন লাগিয়ে দিয়েছে। ভূতটি খুবই ভয়ঙ্কর ভাবে সিইউকিজুর দিকে তাকিয়ে থাকে। নেক্সট সিনে সোইনজুন নামে এক পেশেন্টকে দেখতে পাই। সোইনজুনের ওয়াইফ সোইনজুনকে খুবই কেয়ার করছে। এরপর সে কিছু একটা আনতে যায়, আর তখনই সোইনজুন চোখ খুলে আর তার ওয়াইফকে আসতে দেখে আবারও চোখ বন্ধ করে নেয়। তার ওয়াইফকে দেখতে পাই একটা বালিশ নিয়ে এসেছে সোইনজুনকে মারতে, আর বালিশ চাপা দিয়ে তার দম বন্ধ করে দেয়। আর এখানে তিনজনের আগুন নেভাতে নেভাতে অনেক কষ্ট হয়ে গেছে। সিইউকিজু বলে আমি ওই ডাইনিকে ছাড়বো না, আর তখনই ঘরের মালিক আসে। এসব কিছু দেখে বলে তুমি এ কি অবস্থা করেছো, আমার তোমাকে ঘর দেওয়াই উচিত হয়নি। না জানি এখানে তুমি রাতভর কি করো, আমি আর তোমাকে এখানে দেখতে চাই না, তাড়াতাড়ি আমার ঘর খালি করে দাও। সিইউকিজু বলে আমি যে টাকা আপনাকে দিয়েছি সেটার কি হবে? কথা শুনে মালিক বলে এখানের অবস্থা দেখো, এখানের যে লোকসান হয়েছে সেটা কি তুমি দেখো না? তাড়াতাড়ি নিজের জিনিস গুছিয়ে এখান থেকে চলে যাও। এই অবস্থার জন্য সিইউকিজু আবারও গৃহহীন হয়ে যায়। আসলে এটা প্রথমবার না, এরকম প্রায় সময়ই সিইউকিজুকে ঘর ছাড়তে হয়। পরের সিনে হানের বাড়ির মালিককে দেখতে পাই। হানও কয়েক মাস ধরে ভাড়া দেয় না, তাই যখনই ভাড়া নিতে আসে হান তো ঘরের দরজাই খোলে না, তাই বাড়ির মালিক একটা টুলের দরজার সামনে টানিয়ে দিয়ে যায়। হান এরপর বের হয়ে যখন টুলেট দেখে তখন ছিঁড়ে ফেলে। এরপর তাড়াতাড়ি রেডি হয়ে চাকরির ইন্টারভিউ দিতে বের হয়। এদিকে সিইউকিজু আর জুনকে দেখে ঘরের সব জিনিস গোছায়। সিইউকিজু জুনকে বলে ঘর কি পেলে? জুন বলে আমাদের যে বাজেট, এতে করে ঘর পাওয়া মুশকিল। এরই মধ্যে সিইউকিজুর ফোনে ঘর ভাড়ার একটা নোটিফিকেশন আসে। তো ঘর দেখতে তো অনেক সুন্দর, বাট এত কম দাম কেন? এতে করে সিইউকিজুর সন্দেহ হয় এটা আবার হন্টেড হাউস নয় তো। কিন্তু তাদের কাছে কোনো ঘরও নেই, তাই সিইউকিজু বলে আমি গিয়ে দেখে আসছি। জুন বলে আমিও তোমার সাথে আসি। সিইউকিজু বারণ করে দেয়। এরপর জুন গোস্ট কিটে দেয়।
তো সিইকিজু ভাব নিয়ে বলে, আমি সেই ছোটবেলা থেকে ভূতের সাথে লড়াই করছি, এটা আমার দরকার নেই। পরের সিনে দেখি সিইকিজু ওই বিল্ডিং এ যায়। যখনই ভিতরে যায় তখন ওখানে অনেক ভূত দেখতে পায়, তাও ভাব নিয়ে এগিয়ে যেতে শুরু করে। বাট যখনই ভূতেরা তার উপর হামলা করবে তখনই সিইকিজু দৌড়ে এক লিফটে ওঠে। বাট লিফটের ভিতর আরো একটা ভূত ছিল, সিইকিজুকে মারতে হামলা করে। আর এদিকে দেখতে পাই হান ওই বিল্ডিং এ ইন্টারভিউ দিতে আসে। যখনই লিফটের সামনে আসে তখনই লিফটের দরজা খুলে যায় আর সিইকিজু হানের সাথে ধাক্কা খায়। এরপর দেখি হান লিফটে ওঠে আর সাথে সাথে সিইকিজুও ওঠে। আর ভূতটা যখনই লিফটে উঠতে যাবে তখন সে লিফটে উঠতে পারে না, উল্টে ধাক্কা খেয়ে দূরে গিয়ে পড়ে। সিইকিজু তো হানকে জড়িয়ে ধরে, সে নিজেও বুঝতে পারছে না ভূতটা কেন ভিতরে আসতে পারলো না। সিইকিজু হানকে জিজ্ঞেস করে এটা কি ছিল। হান তো সিইকিজুর কথা কিছুই বুঝতে পারছে না। সে বলে আমি 12 নম্বর ফ্লোরে যাব। 12 নম্বর ফ্লোর আসলে হান চলে যায়। এদিকে সিইকিজু ভাবতে থাকে এখানে কি হয়েছিল। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে, একটুর জন্য বেঁচে তো গেলাম। হান ইন্টারভিউ দিতে যাবে তখনই সুমি মেসেজ করে একটা মহিলার স্বামী মারা গিয়েছে আর তার স্ত্রী পুলিশের কাছে স্যালেন্ডার করেছে, সেই তার স্বামীকে হত্যা করেছে। বাট তার স্বামীকে খুন করা হয়েছে সেরকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি, একমাত্র তুমিই তাকে বাঁচাতে পারো। হান ভাবতে থাকে সে কি ইন্টারভিউ দিতে যাবে নাকি যাবে না। পরের সিনে সিইকিজুকে দেখতে পাই। সিইকিজু ঘরের বিষয়ে একটা ভূতের সাথে কথা বলছে, একথা দূর থেকে এক বৃদ্ধ মহিলা শুনতে পায়। এই মহিলা কিন্তু হানের ঘরের অর্নার। মহিলাটি সিইকিজুর কাছে এসে বলে তোমার ঘরের প্রয়োজন তো তাহলে আমার সাথে আসো। এদিকে দেখতে পাই হান সেই মহিলাটির কাছে আসে। যখনই হান সেই মহিলাটির সামনে আসে মহিলাটি চেয়ার ফেলে দিয়ে বলে আমার কোনো উকিলের প্রয়োজন নেই, কারণ আমি নিজেই আমার হাজবেন্ডকে হত্যা করেছি। হান বলে এরকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি যাতে করে এটা প্রমাণ হয় তুমি তোমার হাজবেন্ডকে হত্যা করেছো। মহিলাটি বলে তুমি কিছুই জানো না, আমাদের উপর অনেক ঋণ ছিল, প্রতিদিন ফোন আসে তাদের টাকা দেওয়ার জন্য। আর তাছাড়া আমার স্বামীও ভীষণ অসুস্থ ছিল, হাসপাতালের বিল দিতে দিতে আমি অধৈর্য হয়ে গেছি, তাই আমার স্বামীকে মেরে ফেলেছি। হান বলে তোমার জন্য আমি ইন্টারভিউ ছেড়ে এসেছি, প্রথমে তো তুমি যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে তোমাকে এটা বলতে হবে তুমি খুন করোনি। তুমি সময় নাও, আরো ভালো করে চিন্তা করো, আমি আবার তোমার সাথে দেখা করতে আসব। এরপর দেখি হানের দাদি সিইকিজুকে ঘর দেখাচ্ছে। আর ঘর দেখে তো সিইকিজুর অনেক পছন্দ হয়, কারণ এখানে একটা স্টোর রুমও ছিল যা সিইকিজুর কাজের জন্য পারফেক্ট। পরের সিনে দেখি সিইকিজু এখানে জিনিসপত্র নিয়ে চলে এসেছে। একটা বক্স খুলে দেখি এখানে দুটি টিকিট আর একটি পত্রিকা রয়েছে। পত্রিকা দেওয়া ছিল এক ব্যক্তি নিখোঁজ। পরের সিনে দেখি সিইকিজু দরজার সামনে যায় আর তখন ব্যাকগ্রাউন্ডে বলা হয় ওই ব্যক্তি তার ছেলের জীবন বাঁচিয়েছিল, তার বদলে সেই ফটো স্টুডিও পেয়েছে। এই দরজা দিয়ে যেই ভূত আসবে তার লাস্ট উইশ পূরণ করা হবে আর ওই ব্যক্তি 3 দিন এখানে থাকবে, আর যদি তার লাস্ট উইশ পূরণ হয়ে যায় তাহলে তখনই সে এখান থেকে চলে যাবে। এরপর দেখি ডেথ পথে যখন সোইনজুন হাঁটছে তখন তার স্ত্রীর কথা ভীষণ মনে পড়ে। তখন সে অনেক বাধা পেরিয়ে ফটো স্টুডিওতে আসে, তখন সামনে এই 3 জন তাকে ওয়েলকাম করে। সিইকিজু বলে আমি একজন ফটোগ্রাফার, তোমার লাস্ট মোমেন্টের একটা ছবি তুলবো যা তোমার জীবনের শেষ স্মৃতি হয়ে থাকবে। সোইনজুন বলে আমার ওয়াইফকে বাঁচাও, সে আমাকে খুন করেনি। এরপর দেখি পার্ক পুলিশ স্টেশনে এসে ওই মহিলাটির ফাইল নিয়ে যায়। সিইকিজু ফাইল পড়ে বুঝতে পারে এখন সে জেলে আছে আর সে নিজেই স্বীকার করেছে সে তার স্বামীকে খুন করেছে। সিইকিজু বলে এখানে তো আমি কিছুই করতে পারবো না, যা করবে উকিল করবে, আমি তো উকিল নই। সোইনজুল বলে এটা আমার লাস্ট উইশ, আমার স্ত্রীকে মুক্ত করে দাও, তাছাড়া আমার স্ত্রী আমাকে খুন করেনি। তখন ওই দিনের সিন দেখানো হয়, তার স্ত্রী বালিশ তো এনেছিল কিন্তু সে আমাকে মারতে পারেনি, তখন আমি তার কষ্ট আর দেখতে পারছিলাম না, তাই নিজেই পরে আমার জীবন দিয়ে দিয়েছি। আর এখন তো সিইকিজুকে তার লাস্ট উইশ পূরণ করতেই হবে। নেক্সট সিনে সিইকিজু পুলিশ স্টেশনে আসে ওই মহিলার সাথে কথা বলতে। সিইকিজু জেলের ভিতর ঢুকবে তখন দেখে ওখানে অনেক ভূত রয়েছে, তো পার্ক এসে ভূত তাড়িয়ে দেয়। এরপর সিইকিজু এসে বলে আমি তোমার উকিল, আর ওই দিন কি কি হয়েছিল সব বলো। ওই দিন তুমি তোমার হাজবেন্ডকে মারতে গিয়েছিলে কিন্তু মারতে পারোনি, কারণ তুমি তোমার হাজবেন্ডকে অনেক ভালোবাসো, তোমার হাজবেন্ড নিজেই তার জীবন ত্যাগ করেছে, তো তুমি নিজেকে দোষী
মনে করো না, আর এখান থেকে নিজেকে মুক্ত করে নাও। তোমার কাছে 3 দিন আছে তোমার হাজবেন্ডের সাথে দেখা করতে পারবে, যাতে করে লাস্ট টাইম তুমি তোমার হাজবেন্ডের সাথে সময় কাটাতে পারো। এসব কথা শুনে তো মহিলাটি অনেক রেগে যায় আর সিউকেজুর কলার চেপে ধরে, আর তখনই ওখানে হান চলে আসে। এসব দেখে হান মহিলাটিকে সরিয়ে দেয়। সিউকেজু বলে তোমার কাছে বেশি সময় নেই। মহিলাটিকে বিশ্বাস করানোর জন্য তার হাজবেন্ডের ফেভারিট খাবারের নাম বলে আর বলে তোমার হাজবেন্ড তোমার জন্য রান্না করে অপেক্ষা করবে। এরপর সিউকেজু তার কার্ড দিয়ে ওখান থেকে চলে যায়। এসব কিছু দেখে হান কনফিউজ হয়ে যায়। এরপর হান মহিলাটির সাথে কথা বলে, তুমি তোমার হাজবেন্ডকে মারতে পারো না, কারণ তুমি তোমার হাজবেন্ডকে সব সময় মুজো পরিয়ে রাখতে, আর সেটা মারা যাবার পরেও তুমি ভুলে যাওনি, মনে করে মোজা পরিয়ে দিয়েছিলে। যে স্ত্রী তার স্বামীকে এত ভালোবাসে সে কোনোভাবেই তার স্বামীকে মারতে পারে না। এসব কথা শুনে মহিলাটি কান্না শুরু করে, বলে আমাদের অনেক ঋণ ছিল, এসব কিছু মিলিয়ে আমি এত অধৈর্য হয়ে গিয়েছিলাম, তার জন্যই আমি এ সিদ্ধান্ত নিয়েছিলাম, বাট সে তার নিজের জীবন কেড়ে নিল। নেক্সট সিনে মহিলাটি মিডনাইট ফটো স্টুডিওতে আসে আর তার হাজবেন্ডের সাথে খুব সুন্দর সময় কাটায়, একসাথে খাবার খায় লাস্ট টাইম, দুজনে একসাথে ছবি তোলে আর তার হাজবেন্ডের আত্মা চলে যায়। আর মহিলাটি তাদের দুজনের ছবি দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। নেক্সট সিনে দেখি হান বাড়ি আসে, বাট ঘরের দরজা খুলে না, কারণ পাসওয়ার্ড ওনার চেঞ্জ করে দিয়েছে। হান দেখে তার জিনিসপত্র সব বাহিরে পড়ে রয়েছে, আর এখানে একটি নোটও রয়েছে। অনার লিখেছে, আমি তোমাকে ঘর থেকে বের করে দিয়েছি, তুমি অন্য কোথাও ঘর খুঁজে নাও। হানের নজর পড়ে একটা রুমের দিকে যেখানে লাইট জ্বলছে। হান দরজা খুলে ভিতরে আসে, এসে দেখে এই জায়গা তো অনেক সুন্দর, স্বর্গের থেকেও সুন্দর। হান ভাবতে থাকে, আমি তো এই জায়গা কখনো দেখিনি। আর এদিকে সিউকেজুকেও আসতে দেখি। সামনে হানকে আসতে দেখে দুজন দুজনকে দেখে আশ্চর্য হয়ে যায়। সিউকেজু বলে, তুমি কে? তুমি কি মারা গিয়েছো? কারণ হান তো মারা যায়নি, আর সে তো ফটোগ্রাফারও নয়, তাহলে সে ভিতরে কিভাবে আসলো? তো হান বলে, আমি দেখতে এসেছি কে নতুন ভাড়াটিয়া। সিউকেজু তো অবাক হয়, বুঝতে পারে হান মারা যায়নি, তাই জোর করে হানকে ঘর থেকে বের করে দেয়। এরপর সিউকেজুর ফার্স্ট জেনারেশনকে দেখানো হয়, যেখান থেকে এগুলো শুরু হয়েছে, বাট তখন তারা ভালো করে জানতো না। আর 35 বছর হলেই রহস্যময় ভাবে তারা মারা যেত। এরপর আসে সেকেন্ড জেনারেশন, আস্তে আস্তে করে তারাও ভূত দেখতে শুরু করে, আর ওই ফটো স্টুডিও দরজা দিয়ে ভিজিটরও আসতে থাকে। আর যখন তারা 35 বছর হয় তখন তারা সেম ভাবেই রহস্যময় ভাবে মারা যেত। এরপর থার্ড অ্যান্ড ফোর্থ জেনারেশন, তারা এ সম্পর্কে পুরোপুরি জানতে পারে, আর এটাই তাদের ফ্যামিলি বিজনেস হয়ে ওঠে। এরপর 5 জেনারেশন ছিল সিউকেজের বাবা, সেও 35 বছর বয়সে রহস্যময় ভাবে মারা যায়। সিউকেজের বাবা মারা যাওয়ার পর সিউকেজের আঙ্কেলই সিউকেজুকে দেখে রাখতো আর এই ফটো স্টুডিও চালাতো। সিউকেজু ছোটবেলা থেকেই ভূত দেখতে পেত, আর যখন ভূতেরা হামলা করত তখন আঙ্কেলই সিউকেজুকে রক্ষা করত, আর সেও 35 বছর বয়সে মিসিং হয়ে যায়। আঙ্কেল সিউকেজুকে সব ধরনের ট্রেনিং দিয়েছে, ভূতেদের থেকে নিজেকে কিভাবে রক্ষা করতে হবে, আর তখন থেকে সিউকেজু এই স্টুডিও চালাতে শুরু করে। প্রেজেন্টে দেখতে পাই সিউকেজুর তো ঘুমিয়ে আসছে না, কারণ সে চিন্তায় পড়ে গেছে মেয়েটি মারা যায়নি, তাও কিভাবে স্টুডিওর ভিতরে আসলো, কারণ ওই স্টুডিও তো কোনো সাধারণ মানুষ দেখতে পায় না। নেক্সট সিনে দেখি স্টুডিওতে একটা বাচ্চা ভূত এসে সবকিছু লন্ডভন্ড করছে। আচ্ছা, এখন থেকে সিউকেজু না বলে সিয়ন বলে ডাকবো। তো সিয়ন বলে এই বাচ্চা ভূত যখন আসে প্রচন্ড জ্বালাতন করে, তো সিয়ন তার নাম জিজ্ঞেস করে। তো এরপর দেখি সিয়ন তাকে সবকিছু বুঝিয়ে বলছে। তো সিয়ন বলে, তোমার কি ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে, তুমি বলতে পারো, তুমি এখানে 3 দিন থাকতে পারবে, এর মধ্যে তোমার ইচ্ছা আমাকে পূরণ করতে হবে। তখন এই বাচ্চা ভূতটা তাদের একটা খেলনার কথা বলে, সেটা তার যমজ ছোট ভাইকে দেবে। আসলে তারা যমজ 2 ভাই অনাথ আশ্রমেই থাকে। একদিন রাস্তা পার হতে গেলে বড় ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। নেক্সট ডে দেখতে পাই হান সিউনের বাসার সামনেই তাঁবুটা নিয়ে থাকতে শুরু করে। তো এখানে ওই ভূতটার সাথে হান কথা বলছে, এটা দেখে তো সিউন অবাক হয়ে যায়।
আর হানকে খাবার খাওয়াতে নিয়ে আসে। তখন সিয়ন হানকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যখন কাল স্টুডিওতে এসেছিলে তোমার কি কিছু অন্যরকম লেগেছে বা অদ্ভুত লেগেছে? তখন হান বলে, না আমার তো সবকিছু নর্মালি লেগেছে। এটা বলে তিনজনের খাবার একাই খেয়ে ফেলে। এটা দেখে সিয়ন কোনো রকম তার হাসি থামিয়ে রাখে। পরের সিনে সিয়ন একটা মেলাতে যায় খেলনা কিনতে। তখন এই বাচ্চা ভূতটাকে পার্ক আর জুনের কাছে রেখে সে নিজেই খেলনা কিনতে যায়। পরের সিনে দেখি খেলনা কিনে সিয়ন যখন ফিরে এসেছে তখন হানের সাথে ভূতটাকে দেখে বলে, চলো এখন তোমার শেষ ইচ্ছা পূরণ করা হবে, এরপর তুমি আত্মাদের দেশে চলে যাবে। বাট তখন ওখানে পার্ক আর জুন ভূতটাকে নিয়ে আসে। আসলে হানের কাছে যে ছেলেটি সে হচ্ছে ওই ভূতটার যমজ ভাই। তো সিয়ন বুঝতে পারে সকালে ভূতটা না তার যমজ ভাই হানের সাথে ছিল। তার মানে হান কোনো ভূত দেখতে পায় না। পরের সিনে দেখি দুজনে দুজনকে দেখে অনেক কান্না করে আর স্মৃতি হিসেবে শুধু একটা ছবি রয়ে যায়। নেক্সট সিনে দেখি রাতে সিয়ন কোথাও যাচ্ছে, তখন অনেকগুলো ভূত এসে সিয়নের উপর অ্যাটাক করে, বলে আমাদের ওই ক্যামেরাটা দিয়ে দাও। সিয়ন তো কোনোভাবে তাদের থেকে পালাতে শুরু করে, বাট ভূতগুলো সিয়নকে ধরে ফেলে। তখন উপর থেকে একটা বোর্ড সিয়নের উপর পড়বে, বাট হঠাৎ করে কোথা থেকে হান এসে সিয়নকে সরিয়ে ফেলে আর চারদিকে একটা সুরক্ষা চক্রের মতো তৈরি হয়, যাতে করে সব ভূতগুলো উধাও হয়ে যায়। সিয়ন তো অবাক হয় আর ভাবে হানের ভিতর কি এমন আছে সেটা আমাকে জানতেই হবে। এরপর আমরা সিয়নের ছোটবেলার সিন দেখতে পাই, যেখানে সিয়নের বাবা মারা যাবার পর সিয়নের আঙ্কেলই সিয়নকে দেখে শুনে রাখতো। কিন্তু যখন তার 35 বছর পূর্ণ হবে তখন সে পৃথিবীর এক কোণে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদি সে বেঁচে থাকতে পারে সিয়নকেও তার সাথে যেতে বলে, বাট সিয়ন যায় না। আর এটাই তাদের শেষবারের মতো দেখা। সিয়ন এখনো পর্যন্ত জানে না যে তার আঙ্কেল বেঁচে আছে নাকি মারা গেছে। প্রেজেন্টে দেখতে পাই সিয়ন হানকে বলে, তোমার শরীর থেকে এটা কোন ধরনের শক্তি বের হয় যা ভূত তাড়িয়ে দেয়? তুমি তো কোনো সাধারণ মানুষ নও। এটা শুনে হান বলে, তোমার কি মাথা ঠিক আছে? কি আবল তাবল বলছো? কি জানি একা একা কার সাথে কথা বলো, ঝগড়া করো, হাওয়ার সাথে মারামারি করো। তোমার মাথার চিকিৎসা করানো উচিত। আমার তো মনে হয় তোমার মাথায় কোনো সমস্যা আছে। আর দেখতে পাই তখন পুলিশ এসে সিয়নকে ধরে নিয়ে যায়। আসলে এটা ইচ্ছা করেই হান করেছে। হান পুলিশের কাছে কেস করেছে সিয়ন অলিভিয়াকে কিডন্যাপ করেছে। সিয়ন তো বলতে থাকে, আমি কিডন্যাপ করিনি। হ্যাঁ এটা ঠিক, তাকে আমি নিয়ে গিয়েছিলাম, বাট তাকে আবার আমি অনাথ আশ্রমে রেখে এসেছি। পুলিশ তো সিয়নের কোনো কথাই শোনে না। আসলে এখানে হান সিয়নকে একটু শাস্তি দিতে চাচ্ছে, কারণ যেখানে সিয়ন থাকে সে বাড়ির সামনেই হান তাঁবুতে থাকছে, সেটা নিয়েই সিয়নের সমস্যা। তাই হান ইচ্ছা করেই এ কেসে ফাঁসিয়ে দিয়েছে। এখানে তো অনেক ভূত ছিল যারা সিয়নের উপর হামলা করতে যায়, বাট পাশে হান থাকায় ভূতেরা কিছুই করতে পারে না। তখন সিয়ন হানকে আরো কাছে টানে তার চেয়ার ধরে। এতে করে হান রেগে যায় আর দূরে গিয়ে বসে। পুলিশ সিয়নকে বলে, তোমার পরিচিত কেউ থাকলে তাকে বলো, সে এসে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবে, নয়তো তোমাকে জেলে থাকতে হবে। তখন সিয়ন জুনকে ফোন করে, বাট জুন ফোন রিসিভ করে না। তাই পুলিশ জোর করে সিয়নকে জেলে ভরে দেয়। আর সেখানে আগে থেকেই ভূতেরা সিয়নের জন্য অপেক্ষা করছে। এটা দেখে ভয়ে সিয়ন বলে, প্লিজ আমাকে মাফ করে দাও আর তোমার কেস উঠিয়ে নাও, নইলে এরা আমাকে মেরে ফেলবে। হান বলে, কারা তোমাকে মেরে ফেলবে? আচ্ছা একটা কথা বলো, তুমি সব সময় হাওয়ার সাথে কথা কেন বলো? তুমি কি ভূত দেখতে পাও নাকি? সিয়ন বলে, তুমি সত্যি কথাই বলেছো, আমি ভূত দেখতে পাই। আসলে আমি ভূতেদের ফটোগ্রাফার, তাদের লাস্ট ইচ্ছা পূরণ করি। এখন তো তুমি আমাকে বের করো। একথা শুনে হান আর পুলিশ হাসতে শুরু করে। তারা তো ভাবে সিয়নের মাথায় কোনো সমস্যা আছে। তো হান চলে যাবে তখন সিয়ন বলে, আমাকে ছেড়ে যেও না, তোমাকে আমার প্রয়োজন। বাট হান সিয়নের কোনো কথাই শোনে না আর চলে যায়। নেক্সট সিনে দেখতে পাই হান সিয়নের কথাগুলোই ভাবছে। সিয়ন কি সত্যিই ভূত দেখতে পায় নাকি তার মাথায় কোনো সমস্যা আছে? এরপর দেখতে পাই জুন পুলিশ স্টেশনে এসে এক ব্যক্তির ভিতর প্রবেশ করে। এরপর সিয়নকে ছাড়িয়ে নেয়। পরের সিনে সিয়নকে চার্জে দেখতে পাই। সিয়ন ফাদারকে বলে, আমার 35 বছর পূরণ হতে আরো প্রায় 100 দিন বাকি আছে। আমি তো বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু
হানকে দেখে মনে হয় আমার মৃত্যুটা আটকানো যেতে পারে। ফাদার, আপনিই বলেন, হান কি আমাকে কোনো সাহায্য করতে পারে? তখন ফাদার বলে, দেখো, গড আমাদের নিয়ে যা কিছু ভেবে রেখেছে তা ভালোই হবে, শুধু তুমি আশা ছেড়ো না। তখন বাহিরে কান্নাকাটি শুনে সিয়ন বুঝতে পারে ফাদার কিছু সময় আগেই মারা গিয়েছে, আর যার সাথে কথা বলছে সে ফাদারের আত্মা। এটা দেখে তো সিয়ন তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ে, যদি আবার ফাদারের আত্মা তার পিছনে পড়ে। এরপর সিয়ন আসে হানের সাথে কথা বলতে, কিন্তু হান ওখানে ছিল না। তখন দাদি চলে এলে সিয়ন দাদিকে হানের কথা বলে। তখন দাদি বলে, আমি হানের কথা বলতে পারি, কিন্তু আমি শুনেছি তুমি নাকি ফটোগ্রাফার, আগে আমার একটা ছবি তুলে দাও, তারপর হানের কথা বলবো। এরপর যখন সিয়ন দাদির ছবি তুলবে তখন দাদিকে বলে, আপনি কি কখনো হানের ভিতর অদ্ভুত কিছু দেখেছেন, বা হান কখনো কি বলেছে ভূত দেখতে পায়? তখন দাদি বলে, না, এরকম তো কোনোদিন বলেনি যে ভূত দেখতে পায়। আসলে হান জীবনে অনেক কষ্ট পেয়েছে। ছোটবেলায় হানের বাবা মা গাড়ি দুর্ঘটনায় মারা যায়, একলা শুধু হান বেঁচে যায়। তখন থেকেই হানকে আমি দেখে শুনে রাখছি। একথা শুনে সিয়নের অনেক খারাপ লাগে, বুঝতে পারে হানও আমার মতোই একলা। এরপর দাদি হানের ঠিকানা বললে সিয়ন হানের সাথে দেখা করতে চলে যায়। এখানে সিয়ন তো হানকে বোঝানোর অনেক চেষ্টা করে, বলে, তুমি বিশ্বাস করো, আমি সত্যিই ভূতেদের ফটোগ্রাফার। তারা মারা যাবার পর অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আমার কাছে আসে, যাতে আমি তাদের শেষ ইচ্ছা পূরণ করতে পারি, যা তারা জীবিত অবস্থায় পূরণ করতে পারেনি। তাছাড়া তোমার ভিতরেও কোনো না কোনো শক্তি অবশ্যই আছে, যা তুমি জানো না। তুমি আমাকে হেল্প করো, আর আমি তোমার শক্তির বিষয়ে জানতে হেল্প করব। একথা শুনে হান বলে, তুমি যদি ভূত দেখতে পাও তাহলে আমাকে প্রমাণ দাও। তখন সিয়ন বলে, ঠিক আছে। এরপর হান মোবাইলে যে মেসেজ দেখে তা পার্ক সিয়নকে বলে, আর সিয়ন হানকে বলে। এটা শুনে তো হান অবাক হয়ে যায়। তখন সিয়ন বলে, রাতে আমার স্টুডিওতে আসো, তোমাকে আরো প্রমাণ দেখিয়ে দেব। এটা বলে সিয়ন চলে যায়। হান তো কিছুই বুঝতে পারছে না সিয়ন কি সত্যিই ভূত দেখতে পায়। এরপর রাতে দেখতে পাই ফাদারের আত্মা এসে সিয়নকে বলে, আমার ল্যাপটপে কিছু খারাপ ভিডিও আছে, প্লিজ সেগুলো ডিলিট করে দাও, আর এটাই আমার লাস্ট ইচ্ছা, তা না হলে আমার আত্মা শান্তি পাবে না। এই কথা শুনে সিয়ন অবাক হয়। সে বলে, আমি তো ফাদারকে ভালোই মনে করতাম, যাই হোক, এখন তো ভিজিটরের শেষ ইচ্ছা পূরণ করতেই হবে। এরপর পার্ক আর জুনের সাথে বসে প্ল্যান বানায় কিভাবে চার্জে ঢুকে ল্যাপটপ থেকে ভিডিও ডিলিট করবে। নেক্সট সিনে দাদিকে দেখতে পাই তার দোকানে বসে কাজ করছে। তখন তার পাশের বাসার এক মহিলা এসে বলে, আমি শুনলাম চিপলিয়ন হানকে চাকরি থেকে বের করে দিয়েছে, একথা কি সত্যি? একথা শুনে তো দাদি চিন্তায় পড়ে যায়। হান তো আমাকে কিছুই বলেনি, আর আমি ভাবতাম অলসের কারণে কাজে যাচ্ছে না, অথচ হান কতটা কষ্টে আছে। কিছু না জেনেই ঘর থেকে বের করে দিয়েছি, আর ওকে তাঁবুতে থাকতে দেব না। নেক্সট সিনে দেখি হান সিউনের কাছে আসে। তখন পার্ক, জুন চা, ফুল ইত্যাদি নিয়ে আসে হানের কাছে, কিন্তু হান তাদের দেখতে পাচ্ছে না, সব কিছু হাওয়ায় উড়তে দেখতে পাচ্ছে। তখন হান বুঝতে পারে সিয়ন যা বলছে সত্যিই বলছে। হান বলে, আমাকে একটা কথা বলো, তুমি তো ভূতেদের ফটোগ্রাফার, ভূতেদের সাথে কথা বলতে পারো, তাদের সাহায্য করো, কিন্তু তারা তোমাকে মারতে চায় কেন? তখন সিয়ন বলে, কিছু খারাপ ভূত আছে যারা এই ক্যামেরাটা চুরি করতে চায়, যাতে করে তাদের ইচ্ছা পূরণ হয়। এর জন্যই আমাকে মারতে চায়, যাতে করে খুব সহজেই ক্যামেরাটা পেয়ে যায়। কিন্তু তোমার ভিতরে এমন কোনো শক্তি আছে যা আমাকে রক্ষা করতে পারে। যখন তুমি আমার সাথে থাকো তখন ভূতেরা আমার উপর হামলা করতে পারে না। হান বলে, একবার এক নির্দোষ ব্যক্তি প্রমাণের অভাবে মারা গেছে, আমি তাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, যদি আমার শক্তি থেকে তোমার একটু উপকার করতে পারি। সিয়ন বলে, তুমি শুধু 100 ডেজ আমার সাথে থাকো, এরপর আমি অনেক দূরে কোথাও চলে যাব। এখানে হানকে বলে না যে 100 ডেজ পর সিয়ন মারা যাবে। নেক্সট সিনে দেখি সিয়ন ফাদারের ল্যাপটপ চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তারা সিয়নকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এরপর সিয়ন হানকে ফোন করে যাতে হান হেল্প করতে পারে। পুলিশ বলে, তুমি কেন ফাদারের ল্যাপটপ চুরি করতে গিয়েছিলে? তখন সিয়ন বলে, ফাদারই আমাকে তার ল্যাপটপ আনতে বলেছে। তখন পুলিশ বলে, ঠিক আছে, তাহলে ল্যাপটপ ওপেন করো, যদি তুমি ওপেন করতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব। এরপর সিয়ন ফাদারকে পাসওয়ার্ড জিজ্ঞেস করে। ফাদার পাসওয়ার্ড বললে সিয়ন ল্যাপটপ ওপেন করে। তখনই গান চলে ওঠে।
গান শুনে তো সবাই নাচতে শুরু করে, এখানে ফাদার তো কঠিন নাচ দিচ্ছে, তোমরাও একটু দেখে নাও। এরপর ফাঁকে সিয়ন খারাপ ভিডিওগুলো ডিলিট করে দেয়, আর ল্যাপটপ ওপেন করায় পুলিশও সিয়নকে ছেড়ে দেয়। আর এভাবে ফাদারের লাস্ট ইচ্ছাও পূরণ হয়। পরের সিনে দেখি হান বাহিরে শুয়ে আছে। তখন দাদি এসে হানকে ভিতরে নিয়ে যায় আর অনেক আদর করে। দাদি বলে, আমি তোমার সাথে যা খারাপ ব্যবহার করেছি তার জন্য আমাকে মাফ করে দাও, আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। হান তো একটু অবাক হয়, দাদি তার সাথে খারাপ ব্যবহার করছে না। এতে করে হান অনেক খুশি হয়। নেক্সট ডে দেখতে পাই দাদি চিপলিউনের সাথে দেখা করতে যায়, যাতে করে রিকোয়েস্ট করতে পারে আবারও হানকে চাকরিতে রাখে। বাট চিপলিয়ন দাদির সাথে কোনো কথাই বলে না, বরং তাকে জোর করে বের করে দেয়। এতে করে দাদি অনেক কষ্ট পায়। এরপর যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন টেনশনের কারণে দাদির হার্ট অ্যাটাক করে আর ওখানেই মারা যায়। এ খবর যখন হান শুনতে পায় তখন দৌড়ে আসতে থাকে আর ভাবতে থাকে, কালই তো দাদি আমার সাথে কত কথা বলেছে, আর আজকেই দাদি নেই। আর মাঝ রাস্তায় বসে কান্না করতে থাকে। তখন গাড়ি এসে ধাক্কা দেবে, তখনই সিয়ন এসে হানকে বাঁচিয়ে নেয়। হান কান্না করতে করতে বলে, দাদি কি তোমার সাথে দেখা করতে এসেছে? প্লিজ শেষবারের মতো দাদির সাথে কথা বলতে দাও। পরের সিনে দেখি সেই মহিলা এসে হানকে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি জানতাম না যে তোমার চাকরির বিষয়টা তোমার দাদি জানে না। তোমার দাদি তোমার বসের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু তোমার বস দেখা করেনি, আর রাস্তায় বসেই তোমার দাদি মারা গেছে। একথা শুনে তো হান আরো ভেঙে পড়ে, তার জন্যই তার দাদি মারা গিয়েছে। তো এরপর সিয়নকে বলে দাদির কি কি পছন্দ, আর সেই সময়ও চলে আসে যখন দাদি চলে যাবে। তো দাদির পছন্দ মতো সবকিছু সাজায়, বড় প্রজেক্টরে বসন্ত ঋতু প্লে করে, রাস্তায় ফুল দিয়ে সাজিয়ে রাখে। এরপর দাদির সাথে হান খুব সুন্দর সময় কাটায়। দাদি হানকে বলে, আমাকে ভুলে তুমি সামনের দিকে এগিয়ে যাবে, ভালো থাকার চেষ্টা করবে, আর নিজের সম্মান ফিরিয়ে আনবে। আর আমার মৃত্যুর জন্য তোমাকে একদমই দোষারোপ করবে না। আর তাছাড়া আমার যে জমানো টাকা আছে সব তোমার। এরপর সিয়ন ফটো তুললে দাদি অদৃশ্য হয়ে যায়। নেক্সট ডে দেখতে পাই হান সবকিছু নতুন করে শুরু করে, নিজের হারানো সম্মান ফিরে পেতে যা যা করা লাগবে তাই করবে। ঘর থেকে বের হলে সিয়নের সাথে হানের দেখা হয়। সিয়ন ও হানকে খুশি দেখে খুশি হয়। হান বলে, দাদি যা যা বলেছে তা আমি সব করব। এরপর হান বলে, সিয়ন আমার ভূত দেখা কখন বন্ধ হবে? একথা শুনে তো সিয়ন অবাক হয়, কারণ প্রথম ফটো তুললে আত্মা দেখতে পায়, আর দ্বিতীয় ফটো তোলার পর আত্মা দেখতে পায় না। হান বলে, জুনকে দেখতে পাচ্ছি, তাছাড়া এখানে আরো অনেক আত্মা আছে, আমার তো ভীষণ ভয় লাগছে, কখন আত্মা দেখা বন্ধ হবে? সিয়ন তো কিছুই বুঝতে পারছে না হান এখনো আত্মা কেন দেখতে পাচ্ছে। এরপর দেখি সিয়ন হানের চোখ দেখে, বলে, তুমি কি এখন থেকে ভূত দেখছো নাকি সব সময় দেখতে? তখন হান বলে, কাল যখন তুমি ছবি তুললে তারপর থেকে দেখতে পাচ্ছি। সিয়ন বলে, এটা কিভাবে সম্ভব? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি কোনো না কোনো উপায় ঠিকই খুঁজে বের করব। এরপর কিছু গ্যাজেট দেয় হানকে। সিয়ন বলে, এগুলো সাথে থাকলে ভূত কাছে আসতে পারে না। হান সিয়নের ফোন নম্বর চাইলে সিয়ন বলে, আমি নম্বর দিতে পারি এক শর্তে, তুমি আমাকে ঘন ঘন ফোন দিবে না। যদি কোনো ভূত তোমার উপর হামলা করে একমাত্র তখনই আমাকে ফোন করবে। হান বলে, ঠিক আছে। বাটে দেখতে পাই হান তো ভূত দেখলেই সিয়নকে ফোন করে। বেচারা তো প্রচন্ড বিরক্ত হয়, তাও বারবার ফোন করে সিয়নকে বিরক্ত করে। তখন বাধ্য হয়ে সিয়ন ফোন অফ করে রাখে। নেক্সট ডে দেখতে পাই সিয়ন পার্ক আর জুনকে অনেক কাজ দিয়েছে। তখন জুন বলে, এত কাজ এ তো ওভারটাইম করেও শেষ করা যাবে না, তুমি তো জানো আমি ওভারটাইম করার ফলে আমার মৃত্যু হয়। এরপর দেখানো হয় জুনের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল। বেচারা জুন তার কাজ শেষ করে প্রথমবার ডেটে যাবে, তখন বস ফোন করে কালকে রিপোর্ট সব রেডি রাখতে বলে। বেচারার তো মনটাই খারাপ হয়ে যায়, বলে, গড মনে হয় আমাকে সিঙ্গেলেই মারবে, আর দুর্ভাগ্যবশত গড সেটাই করে। তখনই জুন হার্ট অ্যাটাক করে মারা যায়। এদিকে তো দেখি হান যেখানে যায় শুধু ভূতেই দেখতে পায়। আর অবাক করার বিষয় হলো হানের শক্তি কাজ করছে না।
তাই হান দৌড়ে কোনোভাবে নিজের জীবন বাঁচায়। হান ভাবে পৃথিবীতে তো জীবন্ত মানুষের থেকে মৃত মানুষই বেশি। পরের সিনে হান আর সিয়নকে দেখে হান বলে, তোমার কথা প্রথমে আমি বিশ্বাস করিনি, তার জন্য আমাকে মাফ করে দিও। আমি তো আজ প্রথম ভূত দেখে অনেক ভয় পেয়েছি, আর তুমি তো ছোটবেলা থেকে দেখে আসছো তুমি জীবনে কতটা কষ্ট সহ্য করেছো। এটা বলে হান সিয়নের চুল ঠিক করে দেয়। এটা দেখে সিয়নের ছোটবেলার সিন মনে পড়ে যায়। একবার সিয়ন একটা মেয়েকে ভূতেদের থেকে রক্ষা করেছিল, তখন ওই মেয়েটি সিয়নের চুল ঠিক করে দিয়েছিল, ঠিক হানের মতো। এরপর পার্ককে তার বাড়িতে দেখতে পাই। আসলে পার্ক প্রতিদিন এসে তার বউকে দেখতো। পার্কের সাথেও খুব খারাপ হয়েছে। একদিন এক ক্রিমিনালকে ধরতে গিয়ে পার্ক মারা যায়। পার্ক একজন সাহসী পুলিশ ছিল, বাট যখন ক্রিমিনাল তাকে ছুরি মেরেছিল আশেপাশে কেউই ছিল না, তার ফলে পার্ক মারা যায়। পরের সিনে দেখি জুন বই পড়ে একটা পথ খোলা পেয়েছে। কোনো আত্মার সাথে হানের ছবি তুলতে হবে, তাহলে হানের আত্মা দেখা বন্ধ হবে। বইটিতে আরো লেখা, যে আত্মা হানের সাথে ছবি তুলবে সেই আত্মার শেষ ইচ্ছা পূরণ করা হবে না, সেটা তাকে স্যাক্রিফাইস করতে হবে। তাছাড়া যদি জোর করা হয় কোনো আত্মার সাথে, তাহলে ফটোগ্রাফের সমস্যা হতে পারে। সে অনেক অসুস্থ হবে, নয়তো সে মারা যাবে। বাট সিয়ন এগুলো পাত্তা না দিয়ে সে হানের জন্য চিন্তা করে। সে বলে, এমন ভূত কোথায় পাওয়া যাবে যে নিজের শেষ ইচ্ছা হানের জন্য ত্যাগ করবে। এরপর সিয়ন আত্মা খুঁজতে বের হয়। এদিকে দেখি হান যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখন অনেকগুলো আত্মা হানকে ঘিরে ধরে। হান তো কোনোভাবে দৌড়ে এক জায়গায় এসে সিয়নকে ফোন করে। আর তখনই পিছন থেকে একটা আত্মা চলে আসে। যখনই আত্মাটা হানকে পুড়িয়ে মারবে, তখন সিয়ন চলে আসে আর আত্মাটাকে মেরে ভাগিয়ে দেয়। হান তো প্রচন্ড ভয় পেয়ে গেছে। সিয়ন তো চিন্তায় পড়ে যায় কিভাবে হানের ভূত দেখা বন্ধ হবে। আর ভাবতে থাকে, আমি তো আরো ভেবেছিলাম আমার যখন 35 বছর পূর্ণ হবে তখন হান আমাকে বাঁচিয়ে নেবে। না, হান তো একদমই নর্মাল মানুষ যে নিজেকেই আত্মাদের থেকে বাঁচাতে পারছে না। তাহলে আমাকে কিভাবে বাঁচাবে? তাছাড়া 35 বছর পূর্ণ হতেই গার্ডিয়ান এঞ্জেল এসে আমাকে মেরে ফেলবে। হান যদি গার্ডিয়ান এঞ্জেলের সাথে লড়াই করে, তাহলে তো হানের জীবন বিপদে পড়তে পারে। না, এটা আমি করতে পারি না। এতটা সেলফিশ হতে পারবো না। নিজের জীবন বাঁচাতে হানের জীবন বিপদে ফেলতে পারবো না। নেক্সট সিনে দেখি সিয়ন হানকে এই স্টুডিওতে নিয়ে এসেছে। তখন জুন আর পার্ক একটা ভূত নিয়ে হাজির হয়। আসলে সিয়ন ওই বিল্ডিং এ গিয়েছিল যেখানে হানের সাথে প্রথম দেখা হয়েছিল। তো সিয়ন যখন লিফটে ওঠে, তখন একটা ভূত এসে সিয়নের উপর হামলা করে। তখন সিয়ন ভূতটার সাথে কথা বলে তাকে রাজি করায় হানের সাথে ছবি তুলতে, আর তার বদলে ভূতটার ফ্যামিলিকে অনেক টাকা দেবে। তো হান যখন ভূতটার সাথে ছবি তুলতে যায়, তখন তো অনেক ভয় পাচ্ছিল। তো দেখা যাক এখন হানের ভূত দেখা বন্ধ হয় নাকি, তা তো সামনেই জানা যাবে। এরপর দুজনে বাহিরে এসে কথা বলতে থাকে। হান বলে, আমি আগের মতো তোমাকে প্রোটেক্ট করতে চাই। সিয়ন বলে, তার আর দরকার নেই। আমি দেখেছি তুমি এসব জিনিসে প্রচন্ড ভয় পাও। তাছাড়া আমি 80 দিন পরে অনেক দূরে চলেই যাব, তাই এখন আর আমাদের দেখা না করাই ভালো। বাট একথা শুনে হানের মন খারাপ হয়ে যায়। আসলে হান যে কখন সিয়নকে পছন্দ করতে শুরু করেছে তা নিজেই জানে না। নেক্সট ডে হান রেডি হয়ে ঘর থেকে বের হয়। এরপর আগে চারিদিকে ভালো করে দেখে নেয় কোথাও ভূত আছে নাকি। এরপর যখন কোথাও ভূত দেখে না, তখন তো অনেক খুশি হয়, ফাইনালি ভূত দেখা বন্ধ হয়েছে। বাট যখনই সামনে এগিয়ে যায়, তখন দেখতে পায় রাস্তায় অনেক বড় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। যারা যারা মারা গেছে তারা সবাই এসে হানকে ঘিরে ধরে। তখন ওখানে সিয়ন এসে হানের চোখ বন্ধ করে রাখে, যাতে ভূত দেখে হান ভয় না পায়। সিয়ন বলে, আমার উপর বিশ্বাস রাখো, তোমাকে কিছুই হতে দেব না। এরপর দেখি সিয়ন ওখানে বেহুশ হয়ে যায়। তো কি আর করার, বেচারা হান অনেক কষ্ট করে সিয়নকে কাঁধে নিয়ে বাড়িতে আসে। এরপর সিয়নের হুঁশ আসলে স্টুডিওতে যাবে। তখন হান বলে, তোমার এত পরিমাণে জ্বর, অন্তত একদিন তো ছুটি নাও। সিয়ন বলে, সেটা সম্ভব না, কারণ যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন স্টুডিওতে অনেক ভিড় হয়। এরপর রেডি হয়ে চলে যায়। আর এদিকে দেখি স্টুডিওতে ভূত এসে ভরে গেছে।
আর সিয়ন এক এক করে ছবি তুলছে। নেক্সট সিনে দেখি সিয়ন একটা কুকুরের আত্মাকে হানের কাছে নিয়ে আসে, যাতে হান কুকুরটিকে দেখে শুনে রাখতে পারে। সিয়ন বলে, যখন আত্মাগুলো তোমাকে ঘিরে ধরেছিল তখন তোমার শক্তি কাজ করছিল না। কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে তোমার শক্তি জাগানোর। এটা বলে যখনই হানের কাছে যায় তখনই হানের শক্তি জেগে ওঠে। তার মানে হান একা নিজের শক্তি জাগাতে পারবে না, শুধু সিয়ন যদি কাছে থাকে তাহলে শক্তি কাজ করবে। আর এখানেই হান সিয়নকে প্রপোজ করে বসে। হান বলে, প্লিজ আমাকে তোমার সাথে থাকতে দাও, আমরা কি একটা সম্পর্কে থাকতে পারি না? দেখো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তুমি কি আমার সাথে রিলেশনে আসতে চাও? এখানে বুঝতে পারি সিয়নও হানকে পছন্দ করে, বাট হানকে না করে দেয়, কারণ কিছুদিন পর তো সিয়ন মারাই যাবে, তাই রিলেশনে এসে হানকে কষ্ট দিতে চায় না। হান বলে, আমি জীবনে প্রথমবার কোনো ছেলেকে প্রপোজ করলাম আর আমাকে রিজেক্ট করে দিলে, আমি কি দেখতে এতটাই খারাপ? এরপর রাতে হান সিয়নের কাছে এসে বলে, আমার সাথে রিলেশনশিপে আসার দরকার নেই, আমাকে ফ্রেন্ড বানানোরও দরকার নেই, কিন্তু মানুষ হিসেবে তোমাকে সাহায্য করতে দাও, আমাকে তোমার পাশে থাকতে দাও। সিয়ন তো কি বলবে বুঝতে পারছে না, শুধু হানকেই দেখে যাচ্ছে। তো এবার আর না করতে পারে না, বলে ঠিক আছে। এটা শুনে তো হান অনেক খুশি হয়। যাই হোক, সিয়নের সাথে থাকতে তো পারবে। বাট সিয়ন অনেক চিন্তায় পড়ে যায়, ভাবতে থাকে গার্ডিয়ান এঞ্জেল সে এসে গেছে, আমার জীবন নেওয়ার চেষ্টা করবে। এখন দেখা যাক হান সিয়নকে বাঁচাতে পারে নাকি, সেটা তো সামনেই জানা যাবে। বন্ধুরা, আমার চ্যানেলে একদমই ভিউ আসছে না, তাই তোমরা যদি এরকমই সুন্দর সুন্দর ড্রামা এক্সপ্লেন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ বেশি বেশি কমেন্ট করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। এরপর হানকে বাসায় দেখতে পাই। হান বলে, তোমাকে তো আমার প্রেমে পড়তেই হবে, এটা আমার চ্যালেঞ্জ। নেক্সট সিনে হান আর সিয়নকে দেখতে পাই। সিয়ন বলে, আমি কিছুদিন পর এখান থেকে অনেক দূরে চলে যাব, আর কখনো এখানে ফিরে আসবো না, তাই তুমি আমাকে কথা দাও যে কয়েকদিন এখানে থাকবো সে কয়েকটা দিন আমার কাছে কাছেই থাকবে। একথা শুনে তো হান অনেক খুশি হয়, আর সিয়নকে জড়িয়ে ধরে বলে, আমার নিঃশ্বাস যতক্ষণ চলবে ততক্ষণ তোমাকে ছেড়ে কোথাও যাব না। পরের সিনে দেখি হান সিয়নের ছবি তুলে দিচ্ছে, তার কারণ যখন সিয়ন মারা যাবে এই ছবিটাই তার বাবার পাশে লাগানো হবে। বাট সিয়ন হানকে এই বিষয় কিছুই বলে না, হান তো খুশি মনে সিয়নের ছবি তুলে দিচ্ছে। পরের সিনে হান সিয়ন জুন বসে খাবার খাচ্ছিল, তখন ওখানে হানের কাজিন জুলিয়া চলে আসে। জুলিয়া বলে, বাহ, এখানে কি ডেট চলছে নাকি এত খাবার? আমি তো একবার রিলেশনশিপে ছিলাম, বাট যখন আমরা প্রথমবার দেখা করব ঠিক করেছিলাম তারপর থেকে ওই ছেলেটা আর আমাকে মেসেজ কল দিচ্ছে না, মনে হয় সে অন্য কাউকে পেয়ে গেছে। একথা শুনে জুন বুঝতে পারে যার সাথে জীবনের প্রথমবার প্রেম করেছিল সেই জুলিয়া। জুন বলে, বেঁচে থাকতে তো তোমাকে দেখার ভাগ্য হলো না, তাও মরার পর তোমাকে দেখে শান্তি পেলাম। এদিকে দেখি হানের কাজের প্রেসারে হানের মন অনেক খারাপ, তাই সিয়ন ঠিক করে হানকে ঘুরতে নিয়ে যাবে, যাতে করে হানের মন একটু ভালো হয়। ঘুরতে যাওয়ার কথা শুনে হান তো অনেক খুশি হয়। যাবার আগে জুনকে বলে, কোনো আত্মা স্টুডিওতে আসলে আমাকে ফোন করবে, আমি তখনই চলে আসব, আর আমি যতক্ষণ না আসবো স্টুডিওর খেয়াল রেখো। বাটে সিয়ন চলে যাওয়ার পর তো জুন জুলিয়ার পিছু করে সারাক্ষণ, কখন কি লাগে জুলিয়ার তখনই সে অন্য কারোর শরীরে ঢুকে জুলিয়াকে হেল্প করে। সবাই হেল্প করছে দেখে জুলিয়া তো অবাক হয়, ভাবছে আজকে আমার সাথে কি হচ্ছে। তো সারাদিন জুলিয়ার পিছু করার পর রাতে স্টুডিওতে আসে, বাট তখন দেখতে পাই একটা খারাপ আত্মা স্টুডিওর দিকেই যাচ্ছে। এটা দেখে তো জুন ভয় পেয়ে যায়, বলে এই শয়তান স্টুডিওর দিকে কেন আসছে। এরপর জুন বাহিরে যায়, আত্মাটা বলে, আমাকে ক্যামেরাটা দিয়ে দাও, আমি চলে যাব। জুন না দিতে চাইলে শয়তান আত্মাটা জুনের উপর হামলা করে। জুন কোন রকম নিজের জীবন বাঁচিয়ে স্টুডিওর ভিতরে চলে আসে, আর শয়তান আত্মাটা ভিতরে আসতে পারে না, কারণ স্টুডিওর ভিতরে এক অদৃশ্য শক্তি আছে, যার কারণে কোনো খারাপ আত্মা স্টুডিওর ভিতরে আসতে পারে না। জুন তো চিল্লাতে থাকে, সিয়ন বন্ধু আমার, এখানে তাড়াতাড়ি চলে আসো, নইলে শয়তান আমাকে মেরে ফেলবে, আমার মতো ভালো একজন বন্ধু
সব সময়ের জন্য হারিয়ে ফেলবে, তাই তাড়াতাড়ি আসো। এদিকে সিওন আর হানকে দেখি রাতে থাকার জন্য সবকিছু ঠিকঠাক করছে। হান ভারী একটা বক্স সিওনের কাছে নিয়ে যাচ্ছে। যখনই বক্সটা পড়ে যাবে তখনই সিওন ধরে ফেলে। হানের তো প্রচন্ড খিদে পেয়েছে, তাই পেটে হাত দেয়। এটা দেখে সিয়ন বুঝতে পারে হানের খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি খাবার বানিয়ে হানকে খেতে দেয়। আর দুজনে অনেক গল্প করে। বাট তখনই বৃষ্টি চলে আসে, তাই দুজনে ছাউনিতে চলে যায়। হানে ঠান্ডা লাগছে দেখে সিয়ন তার জামা খুলে হানকে দেয়। এরপর চলেই যাবে, বাট হান সিয়নের হাত ধরে ফেলে। গাইস, আমরা দেখতে পাই সিয়ন আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না, হানকে কিস করে ফেলে। বাট এরপর হুশ আসলে চলেই যাবে, তখন হান টেনে নিচে নামিয়ে কাছে এনে আবার কিস করতে শুরু করে। নেক্সট মর্নিং সিয়নের ঘুম ভাঙলে হানের কাছে যায়, বাট হান ওখানে ছিল না। এরপর সিয়নের চোখ যায় টেবিলের উপর। হান এখানে কিছু লিখে রেখেছে আর সাথে কার্টুন আঁকা আছে। এটা দেখে সিয়নের কিছু একটা মনে পড়ে। এরপর হানকে খুঁজতে বের হয়। হান সিয়নকে দেখে হাত নাড়ে, আর সিয়ন সেখানে ছোট্ট একটা মেয়েকে দেখতে পায় হানের ভিতর। হান এসে সিয়নকে জড়িয়ে ধরে, তখন সিয়ন সেই ছোট্ট মেয়েটার নাম ধরে ডাকে। এটা শুনে হান অবাক হয়ে যায়, বলে এই নাম ধরে শুধু আমার মা ডাকতো। সিয়নও বুঝতে পারে ছোট্টবেলায় হানের সাথে দেখা হয়েছিল। এরপর হানকে সব কিছু খুলে বলে, তোমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবার পর তুমি আমার কাছে এসেছিলে। তখন তুমি আত্মা দেখতে পেতে, আর আত্মা দেখে ভীষণ ভয় পেতে। তখন আমি অনেক চেষ্টার পর তোমাকে এই শক্তি দিতে পেরেছিলাম। তুমি যদি কখনো আত্মা দেখো, যাতে নিজেকে প্রোটেক্ট করতে পারো। তোমার এই সব কিছুই মনে নেই, কারণ তখন তোমার বাবা মা মারা গিয়েছিল। তোমার মনের অবস্থা ঠিক ছিল না, অনেক কষ্টে ছিলে, আর অনেক ছোটও ছিলে, তাই তোমার এসব কিছুই মনে নেই। হান বলে, এর জন্যই তুমি কাছে এলে আমার শক্তি জেগে ওঠে, কারণ এ শক্তি তোমার দেওয়া। নেক্সট সিনে হানকে দেখি সিওনের ছবি তার বাবার পাশে লাগায়, আর তখনই জুন চলে আসে। হানকে বলে, এটা কি করছো, এখনো 40 দিন বাকি আছে। হান বলে, মানে? জুন বলে, 40 দিন পর সিয়ন মারা যাবে, তাদের বংশে অভিশাপ আছে। 35 বছর হলেই পুরুষেরা মারা যায়। একথা শুনে তো হান শকড। এরপর দেখি সিয়ন বাড়ি এলে হান বলে, তুমি আমার সাথে এটা ঠিক করোনি। তুমি যে 40 দিন পর মারা যাবে সেটা আমাকে কেন বলনি? তাছাড়া আবার তুমি ফিউনারেল ছবি সেটাও আমাকে দিয়েই তুললে। এর জন্য তোমাকে কখনো ক্ষমা করব না। নেক্সট সিনে দেখি সিয়ন কোথাও যাচ্ছে, তখন সব কিছু ফ্রিজ হয়ে যায়। সিয়ন তো বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে। তখন ওখানে গার্ডিয়ান এঞ্জেল চলে আসে, বলে তোমার উপর থেকে অভিশাপ শেষ হয়েছে, কিন্তু এর দাম অন্য কাউকে দিতে হয়েছে। এটা শুনে তো সিয়ন বুঝতে পারে গার্ডিয়ান এঞ্জেল হানের কথা বলছে। সিয়ন বলে, তুমি এটা কেন করলে? তখন গার্ডিয়ান এঞ্জেল বলে, তোমার প্রথম পূর্বপুরুষ তার ছেলের ভালোবাসায় অন্ধ ছিল, যার কারণেই অভিশাপ তার ছেলের জীবন বাঁচানোর মূল্য হিসেবে দেওয়া হয়েছিল। আর সেম কাজটা তুমিও করেছো, হানের ভালোবাসায় অন্ধ হয়ে গেছো, যার কারণেই অভিশাপ হানের উপর গিয়েছে। সিয়ন বলে, আমি হানের কিছুই হতে দেব না, এই অভিশাপ থেকে মুক্ত করবই। তখন গার্ডিয়ান এঞ্জেল বলে, ক্যামেরা যতক্ষণই পৃথিবীতে থাকবে এই অভিশাপ শেষ হবে না। একমাত্র তখনই শেষ হবে যদি কোনো মানুষ এই ক্যামেরা নিয়ে আত্মাদের দেশে গিয়ে ক্যামেরা নিজস্ব জায়গায় রাখতে পারে, তখনই অভিশাপ শেষ হবে। কিন্তু আত্মাদের জগৎ থেকে কেউ জীবিত ফিরে আসতে পারে না। যদি হানকে বাঁচাতে চাও তাহলে ক্যামেরা আত্মাদের জগতে রেখে আসো আর নিজের জীবন ত্যাগ করো, বা হানকে ছাড়া নিজের জীবন খুশি খুশি কাটাও, সিদ্ধান্ত তোমার উপর। এটা বলে গার্ডিয়ান এঞ্জেল চলে যায়, আর সিয়ন দৌড়াতে দৌড়াতে হানের কাছে যায়। এদিকে দেখি হানের ঘরে স্টুডিও তৈরি হয়েছে। হান বুঝতে পারে সিয়নের উপর থেকে অভিশাপ কেটে গেছে আর তার উপর এসেছে, কিন্তু তাও হান মনে মনে খুশি ছিল। সিয়ন তার জীবন সুন্দরভাবে কাটাতে তো পারবে। তখন ওখানে দৌড়ে সিয়ন চলে আসে, হানকে বলে, অনেক বড় সমস্যা হয়ে গেছে, আমার অভিশাপ তোমার উপর চলে গেছে, আমার উপর বিশ্বাস রাখো, তোমার কিছুই হতে দেব না। সিয়নের মাথায় তো এখন একটা জিনিসেই ঘুরছে, কিভাবে আত্মাদের জগতে গিয়ে ক্যামেরা রাখবে আর হানকে এই অভিশাপ থেকে মুক্তি দেবে।
আর তাতে যদি নিজের জীবন যায় যাক। এরপর দেখি সিয়ন তো খোঁজ করতে থাকে কিভাবে আত্মাদের জগতে যাবে। খুঁজতে খুঁজতে কিছু পেপার পড়ে জানতে পারে চন্দ্রগ্রহণের সময় আত্মাদের জগতে যাওয়া সম্ভব। পরের সিনে দেখি সিয়ন ওই পেপার নিয়ে বেরিয়ে পড়ে এটা খোঁজার জন্য কিভাবে আত্মাদের জগতে যাওয়া যায়। জঙ্গলের ভিতর খুঁজতে খুঁজতে একটা বাড়ি দেখতে পায়। সে বাড়িতে শ্যামনের আত্মা আছে। সিয়ন বলে, আমি কিভাবে আত্মাদের জগতে যাব, আপনি কি বলতে পারেন? শ্যামন বলে, এখান থেকে কিছু দূরে একটা পোর্টাল আছে, তার মাধ্যমে চন্দ্রগ্রহণের সময় আত্মাদের জগতে যাওয়া সম্ভব, কিন্তু আসার কোনো পথ নেই, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, নইলে সারা জীবন সেখানে আটকে থাকবে। এটা বলে শ্যামনের আত্মা গায়েব হয়ে যায়। নেক্সট সিনে দেখি সিয়ন হানের সাথে দেখা করে সব কিছু বলে কিভাবে আত্মাদের জগতে গিয়ে ক্যামেরা রাখলে এই অভিশাপ শেষ হবে। হান তো রাজি হয় না, বাট সিয়ন অনেক করে বোঝানোর পর রাজি হয়। সিয়ন হানকে বলে, আমি তোমায় কথা দিচ্ছি জীবিত ফিরে আসব। রাতে দেখতে পাই প্রয়োজনীয় সব জিনিস সিয়ন নিয়ে নিচ্ছে আর হান সব গুছিয়ে দিচ্ছে। এরপর জুনের উপর হানের দেখাশোনার দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়ে। জঙ্গলের ভিতর দিয়ে যাবার সময় অনেকগুলো আত্মা সিয়নের উপর হামলা করে যাতে সিয়নকে মেরে ক্যামেরা নিতে পারে। সিয়ন অনেক কষ্ট করে কোনো রকম পোর্টালের ভিতর ঝাঁপ দেয়। সেখানে গিয়ে তো সিয়ন বুঝতে পারছে না কোন দিকে যাবে, আর তখন অনেকগুলো আত্মা সিয়নের দিকে আসতে শুরু করে। এটা দেখে সিয়ন দৌড়াতে শুরু করে। আসলে আত্মাগুলো ক্যামেরা নিতে নয়, সিয়নকে মারতে চায়। অনেক কষ্টের পর ক্যামেরা রাখার জায়গায় চলে আসে। যখনই ক্যামেরা তার জায়গায় রাখা হয় সব কিছু কাঁপতে শুরু করে আর আত্মাগুলো এসে সিয়নের উপর হামলা করে। পরের সিনে দেখি সিয়ন বেহুশ অবস্থায় পড়ে আছে আর হানের কথাই ভাবছে, যেভাবেই হোক এখান থেকে বের হতেই হবে। আর এদিকে দেখি হান সিয়নের জন্য অপেক্ষা করছে কখন সিয়ন আসবে। তখন ওখানে জুন এসে বলে, সিয়নের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, হয়তো সিয়ন আত্মাদের জগতে আটকে গেছে। এটা শুনে তো হান কান্নায় ভেঙে পড়ে। এরপর 1 বছর পরের সিন দেখতে পাই। হান এখনো প্রতিটা মুহূর্তে সিয়নের কথাই ভাবে, এই বুঝে সিয়ন চলে আসবে, আজ আসেনি তো কাল অবশ্যই আসবে। এদিকে দেখি জুন একটা কোচিং সেন্টার ওপেন করেছে, সেখানে আত্মাদের শেখানো হয় কিভাবে মানুষের ভিতরে প্রবেশ করে কাউকে সাহায্য করতে হয়। হানকে দেখি সব সময় যা কিছু করে সব কিছু সিয়নকে মেসেজ করে বলে, বাট সিয়নের কোনো রিপ্লে আসে না। এদিকে সিয়নকে দেখতে পাই বেহুশ অবস্থায় পড়ে আছে। এখানে কিছু সময় বেহুশ ছিল, তাতেই পৃথিবীতে 1 বছর পার হয়ে গেছে। সেই বাচ্চা ভূতটার কথা তোমাদের কি মনে আছে? সেই বাচ্চা ভূতটা সিয়নের হুঁশ ফিরিয়ে আনে আর বলে, তুমি আমাকে হেল্প করেছিলে আমার ভাইয়ের সাথে দেখা করতে, তাই এখন আমি তোমায় হেল্প করতে চাই, তুমি আমার সাথে আসো। এটা বলে একটা দরজার সামনে নিয়ে আসে, বলে দরজা দিয়ে বের হলেই তুমি পৃথিবীতে চলে যাবে আর নিজের জীবন ভালোভাবে কাটাও। সিয়ন খুশি মনে দরজা দিয়ে বের হয়। এদিকে দেখি কাজ শেষে হান বাড়িতে আসে, ছবি তুলে সিয়নকে পাঠায়, বাট কোনো রিপ্লে আসে না। রাস্তার দিকে তাকায় যদি সিয়ন চলে আসে, বাট আসে না। এরপর সামনে আগাতেই সিয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে, ভাবে এটা হয়তো স্বপ্ন, কিন্তু সিয়ন জড়িয়ে ধরে বলে, এটা আমি সত্যি এসেছি। হান বুঝতে পেরে কান্না করে দেয়, সিয়ন তার কথা রেখেছে। গাইস, হান আর সিয়ন এটা প্রমাণ করে দিয়েছে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মৃত্যুকেও হার মানতে হয়। বেচারা সিয়ন হানকে কিস করতে যায় আর তখনই জুন চলে আসে আর সিয়নের উপর ঝাঁপিয়ে পড়ে। জুলিয়াও চলে আসে, সবাই খুশি মনে ছবি তোলে। আর এখানে খুব সুন্দর একটা হ্যাপি এন্ডিং হয়ে যায়। এই ড্রামার শেষটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ড্রামাটা ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, আর নতুন ড্রামার এক্সপ্লেইনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।